ব্যাট করতে পারে, বল করতে পারে, সবই পারে, কিন্তু ছক্কাটা মারতে পারে না। কারণ কি জানো? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আসলে আজকে কোনো ক্লাস নেব না, আজকে তোমাদের একটা দিক নির্দেশনমূলক কিছু কথা বলবো, যা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার খুবই উপকার হবে। তো আমার আজকে তোমার সাজেশনের ব্যাপারটা হচ্ছে বাংলা নিয়ে। অর্থাৎ আমরা কিন্তু দেখি যে অ্যাডমিশন টাইমে ৩টা সেকশন থাকে। একটা হচ্ছে বাংলা, একটা ইংরেজি, আর একটা হচ্ছে সাধারণ জ্ঞান। আমি যদি বলি যে সবচেয়ে সহজ উপায়ে খুব ভালোভাবে মার্ক তুলবে কিভাবে, সেই ক্ষেত্রে আমি বলবো বাংলা। তুমি যদি বাংলা মেন বইটা খুব সুন্দরভাবে পড়ো, তাহলেই কিন্তু তুমি অনায়াসে ভালো একটা মার্ক তুলতে পারবা। কিন্তু দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সহজ প্রশ্ন আসে, কিন্তু শিক্ষার্থীরা সেই প্রশ্নগুলো বুঝতে পারে না এবং অ্যান্সার করতে পারে না, যার কারণে তাদের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাটা পূরণ হয় না। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে বাংলা তুমি ম্যানেজ করবা এবং কিভাবে পড়লে পরে তোমার ঢাকা ভার্সিটি সহ অন্যান্য ভার্সিটিতে বাংলার জন্য খুবই সহজ হবে। তাহলে দেখো আমরা বাংলার ক্ষেত্রে কি করতে পারি। তো তোমাকে সর্বপ্রথম জানতে হবে বাংলার সিলেবাস সম্পর্কে। তোমাকে সিলেবাসের সম্পর্কে একটা ধারণা থাকতে হবে সম্যক। তারপরে তুমি কি করবা? একটা প্ল্যান মাফিক আগাবা। তুমি দেখো, কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম তোমার কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। অর্থাৎ আমি প্রথমেতে কোন পাটা আগে ফেলবো, তারপরে কোন ধাপ আগাবো, সেটা তুমি যদি পরিকল্পনা না করো, তাহলেই কখনো বাস্তবায়ন করা সম্ভব হয় না। ঠিক তেমনি ঢাকা ভার্সিটি সহ অন্যান্য ভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে, তার যে পড়াগুলো আছে সেই পড়ার একটা প্ল্যান বা পরিকল্পনা করা। এই পরিকল্পনা অনুযায়ী তুমি যদি চলতে পারো, তাহলে পরে অবশ্যই দিন শেষে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারবা। ধরো তোমার ৮০ কিলোমিটার দৌড়ানোর কথা ৪ দিনে, কিন্তু তুমি যদি প্ল্যান না করো এবং একদিনে ৪০ কিলোমিটার দৌড়ায়া তুমি পরে মনে করলা যে আর ৩ দিন ধরে আমি কি করব? দৌড়াবো। তো এইভাবে কি হবে? তুমি প্রথম দিন ফার্স্টেই যদি তুমি একদম ৪০ কিলোমিটার দৌড়াও, পরের দিন দেখবা তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি এমনিতেও আর কি করতে পারবে না? দৌড়াতে পারবে না। ঠিক তেমনি তুমি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো, সঠিক পরিকল্পনা না করতে পারো, তাহলে পরে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে মানে পূরণ করতে পারবে না। তো আমি তোমাদেরকে আজকে বাংলায় কিভাবে পড়লে এবং কোন ওয়েতে গেলে বাংলাতে ভালো একটা স্কোর করতে পারবা এবং বাংলা তোমার এই কয়েক মাস সময়ের মধ্যে তুমি সেটা কমপ্লিট করতে পারবা, সেটারই আজকে একটু ধারণা দেব। তো দেখো, সর্বপ্রথম আমাকে কি করতে হবে? প্রথমে সিলেবাস জানা প্রয়োজন। এখন তোমার সিলেবাসটা যদি তুমি জানো যে তোমার এই সিলেবাসে এই জিনিস আছে, তাহলে তুমি আগে মনে করবা যে আমার প্রত্যেকদিন কেমন পড়তে হবে। সাপোজ ধরো তুমি প্রতিদিন ৯ থেকে ১০ ঘন্টা পড়াশোনা করো, তাহলে কি করবা? যে বাংলার জন্য লাগবা ৩ থেকে ৩.৫ ঘন্টার মতন। সাপোজ তুমি যদি এর চেয়ে বেশি পড়তে পারো, সেটাও তোমার ব্যাপার। যদি তুমি কম পড়তে পারো, সেটাও তোমার ব্যাপার, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি বলবো তোমার একটা লক্ষ্য থাকতে হবে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে তুমি প্রত্যেকদিন পড়াশোনা করো ৯ থেকে ১০ ঘন্টা। এর ক্ষেত্রে তুমি বাংলার জন্য রাখবা কয়েক ঘন্টা? ৩ থেকে ৩.৫ ঘন্টা রাখতে পারো। তারপরে এটা আমি কিভাবে কাজে লাগাবো? দেখো, বাংলাকে আমরা যদি ভাগ করি, তাহলে ৪টা সেকশনে ভাগ করতে পারবো। এক, প্রথমে থাকবে হচ্ছে বাংলা প্রথম পত্র, অর্থাৎ মেন বই। সেখানে তুমি কি করবা? ১ ঘন্টা সময় দিবা। এই ১ ঘন্টা সময় যে তুমি ১ ঘন্টা ধরেই পড়াশোনা করবা, এমনটা না। তুমি কি করতে পারো? তুমি যেহেতু প্রথমে পড়তে বসবা, তখন তোমার কাছে একটু অসহ্য লাগবে, ক্লান্তি আসবে, বোরিং ফিল হবে। সেই ক্ষেত্রে তোমার এই বাংলা প্রথম পত্র বা মেন বইটা খুব সুন্দর করে পড়ার জন্য তুমি কি করতে পারো? একটা ওয়ে খুঁজে নিতে পারো। সেটা হচ্ছে ২০ মিনিট বিরতি দিবা। অর্থাৎ তুমি প্রথমে ২০ মিনিট পড়বা, তারপর ৫ মিনিটের একটা রেস্ট নিবা, তারপর আবার তুমি ২০ মিনিট পড়বা। এইভাবে কি করবা? ৩ ধাপে পড়ে ১ ঘন্টা শেষ করবা। অর্থাৎ তোমার সরি, তাহলে কি হবে? দেখা যাচ্ছে যে তুমি অনায়াসে ১ ঘন্টা এই বাংলা প্রথম পত্র কাজে লাগাতে পারবা, তোমার কোনো বিরক্তি ধরবে না। তারপরে যদি আমি ব্যাকরণ অংশের দিকে যাই,
পরবর্তী ধাপে কি আছে, ব্যাকরণ অংশ। এখানে তুমি কয় মিনিট দিতে পারো, 60 মিনিট দিতে পারো, অর্থাৎ 1 ঘন্টা। তারপরে আরেকটা কি আছে, বিচরণ অংশ, অর্থাৎ মুখস্থ অংশ। এই মুখস্থ অংশের ক্ষেত্রে কি করবা, মুখস্থ অংশের ক্ষেত্রেও তোমাকে সেম ওয়েতে কাজ করতে হবে। কেমন, দেখো মুখস্থ অংশে তুমি ধরো আজকে পারিভাষিক শব্দ শিখবা 40টা, ঠিক আছে, তাহলে তোমাকে কি করে নিতে হবে, যে আগে আমি 5টা পারিভাষিক শব্দ শিখবো, সেই 5টাকে সুন্দরভাবে খাতায় লিখবো, তারপরে আবার পরবর্তীতে 5টা পারিভাষিক শিখবো, তারপর আবার কি করব, খাতায় লিখবো। এইভাবে কি হবে, দেখো তুমি যদি একসাথে 40টা মুখস্থ করো, দেখবা তোমার মনে থাকতেছে না। আবার যদি 40টা মুখস্থ করতে যাও, তখন দেখবে আবার মনে থাকছে না। তখন সেই মুহূর্তে তোমার কি হবে, এই পড়ার প্রতি অনীহা চলে আসবে। কিন্তু তুমি যখন 5 মিনিট বা 5টা পারিভাষিক শব্দ পড়লা, সেগুলো লিখলা, আবার পারিভাষিক শব্দ পড়লা, আবার লিখলা, এই ক্ষেত্রে কি হবে, তোমার ব্রেনটা ঠান্ডা থাকবে, অর্থাৎ এটা খুব গতিশীল অবস্থায় কাজ করবে না, তখন খুব ভালো মতো কাজ করবে। তখন কি হবে, তোমার ব্রেনে এই সকল পড়াগুলো খুব সহজেই ক্যাচ হবে। তারপরে দেখো কি আছে, লিখিত অংশ। তাহলে আমরা কয়টাকে ভাগ করতে পারি, চার প্রকারে ভাগ করতে পারি। এই 4 প্রকারের মধ্যে দেখো, এই 4 প্রকারে কি আছে, তাহলে লিখিত অংশটা আমরা কি করব, 30 মিনিট সময় নেব। দেখো আমি আবারও বলছি, ভার্সিটি অ্যাডমিশন যদি তুমি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো, তাহলে তোমাকে লিখিত অংশের একটা অপশন থাকে, অর্থাৎ তোমাকে দিতেই হবে লিখিত, তাই না? তো এই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু আমরা মনে করি বাংলা বাংলা না পড়লেও চলবে, বাংলা আমার এত পড়ার দরকার নেই, আমি লিখবো, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তুমি আজকে থেকে কি করবা, সুন্দর মতো 30 মিনিট বাংলায় লিখিত অংশের জন্য প্র্যাকটিস করবা। এখন তুমি সেটা হইতে পারে কোনো কবিতার কোনো কবিতার লাইনের ব্যাখ্যা, হতে পারে কোনো গল্পের লাইনের ব্যাখ্যা, হয়তোবা হতে পারে কোনো মূল ভাব, সারাংশ, সারমর্ম, এগুলো তোমরা কি করবা, দেখতে পারো। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কয় ভাগে ভাগ করলাম, 4 ভাগে ভাগ করে নিলাম। প্রথম ভাগ কি হলো, বাংলা প্রথম পত্র, তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ, তারপরে কি আছে, বিচরণ অংশ, আর আছে লিখিত অংশ। এইগুলো তুমি ভাগ করে নিয়ে পড়বা। এখন যদি আমি যাই বাংলা প্রথম পত্র, আমি তো আগেই বলে ফেলছি যে বাংলা প্রথম পত্রের কাহিনীটা কি, যে দেখো প্রত্যেক বছর তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা, তখন দেখা যায় কি, তুমি দেখবা যে বাংলা প্রথম পত্র থেকে মিনিমাম 10টার মতো কি প্রশ্ন আসে, 8টা সামথিং এরকম আসে, প্রশ্ন আসে। তাহলে দেখো তুমি যদি বাংলা প্রথম পত্রের মেন বইটা তোমার ভালো নখদর্পণে থাকে, তাহলে তুমি অনায়াসে ওই প্রশ্নগুলো কি কমন পাবা এবং সেগুলোর ভালো উত্তর করতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো যে তোমার কয়টা, 5 থেকে 7টা প্রশ্ন প্রত্যেকবারই আসে। তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই এটাকে গুরুত্বপূর্ণ খাতায় রাখতে হবে। এখন দেখো কিভাবে আসলে পড়বো, আহ, এই ক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি যে ধরো তুমি একটা গদ্য বা পদ্য পড়বা, তাহলে এই ক্ষেত্রে কি করবা, যে একটা গদ্য তুমি বেছে নিলা, সেই গদ্যটা যদি বড় হয় তাহলে পরে তুমি 2 দিন নাও, সময় নাও, যদি ছোট হয় সেটা 1 দিন নাও। কিন্তু এমন না যে আমার এই প্রত্যেকদিন একদিনে একটা করে শেষ করতে হবে, এমনটা না। তোমাকে ফোকাস রাখতে হবে, ওই যে 80 কিলোমিটার দৌড়, 4 দিনে 20 কিলোমিটার করে দৌড়ালে কি হবে, 80 কিলোমিটারে চলে যাব। তো সো আমার একদিনে 40 কিলোমিটার দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। তাহলে কি হবে, এই যে ওই ব্যক্তিটাও যে যদি 4 দিন 20 কিলোমিটার করে দৌড়ায়, ঠিকই 80 কিলোমিটারে পৌঁছাবে। তো তুমি যদি এই যে ফোকাস রেখে মনস্থির করে ধৈর্য ধরে যদি পড়াশোনা করো, ইনশাল্লাহ এই 3 মাসের মধ্যে তুমি অবশ্যই ভালো কিছু একটা করতে পারবা। তো দেখো কি হবে, প্রত্যেকদিন একটা গদ্য বা একটা পদ্য পড়বো। সেই গদ্য এবং পদ্যের কি কি আমার গুরুত্বপূর্ণ, দেখো লেখক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ব, যেমন তার লেখনী, তার সাহিত্যকর্ম, সে কোন পেশায় নিযুক্ত ছিল, তার জন্মসাল কত, তিনি কোন বিষয়ের জন্য কোন উপাধি পেয়েছে বা কোন পুরস্কার পেয়েছে, সেগুলো আমরা মনে রাখবো। তারপরে কি আছে, যে গদ্য বা পদ্যের যে শব্দার্থতা থাকে, সেই শব্দার্থ কি করতে হবে, তোমাকে খুব ভালো মতন জানতে হবে বা বুঝতে হবে। এই ক্ষেত্রে যদি তুমি শব্দার্থ পড়ো, তাহলে কি হচ্ছে, দেখো তুমি সেই গদ্য বা পদ্য সম্পর্কে ভালো একটা ধারণা পেতে পারো। তারপরে কি আছে, ওই বিষয়ের যেসব বিপরীত শব্দ আছে, সেই বিপরীত শব্দটাও তুমি পড়বা।
শেষে কি আছে? সমার্থক শব্দ। তো দেখো, বলাই হয়েছে যে মেইন বই থেকে সব সময় এখন প্রশ্ন আসবে, অর্থাৎ বাহির থেকে কোনো প্রশ্ন আসবে না। তো বাহির থেকে যদি প্রশ্ন না আসে, তোমার মেইন বই থেকে যদি প্রশ্ন আসে, তাহলে কোথা থেকে আসবে? ঠিক এই গদ্য এবং পদ্য থেকে আসবে। তো তোমার যদি গদ্য এবং পদ্যের তোমার শব্দার্থ, বিপরীত বিপরীত শব্দার্থ, শব্দ, আবার হচ্ছে সমার্থক শব্দ সম্পর্কে ধারণা থাকে, তুমি কি দিতে পারবে না? অবশ্যই সেটার অ্যান্সার তুমি করতে পারবা। তো এইগুলো আমি আবারও বলছি, এইগুলোর ক্ষেত্রে তুমি নোট করে ফেলবা বা তুমি লেখালেখি করবা। লিখলে পরে কি হবে দেখো, তুমি যদি এখন লেখো, তাহলে পরে তোমার হাতের লেখাটা দ্রুত হবে, হাতের লেখাটা সুন্দর হবে, তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবা। দেখা যাবে তুমি ভর্তি পরীক্ষায় এই সময়ের মধ্যেই তুমি সকল প্রশ্নের উত্তর দিতে পারবা। কিন্তু এখন যদি তুমি প্র্যাকটিস না করো, তুমি ওই সময় তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না। তারপরে কি আছে দেখো, পাঠ পরিচিতি। আমি মনে করি কোন গদ্য বা পদ্যের তুমি যদি পাঠ পরিচিতি পড়ো, তোমার সবচেয়ে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যায় যে তোমার গদ্য বা পদ্যের বলা হচ্ছে, একটা ধরো প্রশ্ন আসলো যে এই তোমার অপরিচিতা গল্পটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাই না? এরকম একটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা কোথায় আছে? তুমি দেখবা খাতা, তোমার বইটা বের করে দেখবা, ওই প্রশ্নটা তোমার এই পাঠ পরিচিতি থেকেই চলে আসছে। তাহলে আমাকে কি করতে হবে? পাঠ পরিচিতি পড়বা। পাঠ পরিচিতি পড়লে পরে কি হবে? ওই যে তোমার গদ্য বা পদ্য সম্পর্কে কি বলতে চেয়েছে তার একটা সুন্দর ধারণাও পেয়ে যাবা। তারপরে কি আছে? গল্প বা কবিতায় গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেমন গুরুত্বপূর্ণ? ধরো তোমার গল্পে ফুল, কোন ফল, ঠিক আছে, কোন পশু পাখির নাম উল্লেখ আছে এবং সেটা কত সংখ্যার। এইটা কিন্তু বিভিন্ন পাবলিক পরীক্ষায় দিয়ে থাকে যে অমুক গল্পের তোমার কি বলে, মৌমাছির সংখ্যা কত ছিল, অমুক গল্পে তোমার তার রাজহাঁসের সংখ্যা কত ছিল, বা কাঁঠাল গাছের সংখ্যা কত ছিল। তো এই এই ব্যাপারটা যে তোমার সরাসরি যে প্রশ্ন আসবে এমনটা না, তাই না? তোমার একটু ক্রিটিক্যাল করার জন্য, একটু কঠিন করার জন্য প্রশ্নটা হেরফের করে ঘুরিয়েও দিতে পারে। তো তোমাকে ওইভাবেই পড়তে হবে। তারপরে দেখো কি আছে, যে বইয়ের অনুশীলনগুলো করব এবং বিগত সালের প্রশ্নগুলো দেখব। তুমি যদি তোমার বইয়ের অনুশীলনগুলো পড়ো, দেখবা, এবং তুমি যদি তোমার প্রশ্ন ব্যাংক দেখো, দেখবা যে যে প্রশ্নটাই আসছে না কেন, বইয়ের বাহির থেকে কিন্তু কোনো প্রশ্নই এখন আর আসে না। তো সেই ক্ষেত্রে তুমি যদি তোমার বইয়ের সবগুলো অনুশীলন ভালো করে পড়ো, দেখা গেল যে 10টা শব্দার্থ ছিল, তার মধ্যে একটা চলে আসছে, এখনো তো আরো 9টা আছে, এই 9টা কি আসার সম্ভাবনা নাই? অবশ্যই আছে। তো তুমি যদি তোমার অনুশীলন ঠিক মতন পড়ো এবং সেগুলো মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো, তাহলে পরে ভালো একটা স্কোর তুমি অর্জন করতে পারবা। আর বিগত সালের প্রশ্ন বেশি বেশি অনুশীলন করবা। এতে কি হবে? তুমি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবে এবং কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ অথবা কোন প্রশ্নটা পরবর্তীতে আসতে পারে সেটারও একটা তুমি ধারণা পেয়ে যাবে। আর আমি বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদিও বেশি প্রশ্ন রিপিট হয় না বা রিপিট নাই হয় না বলেই চলে, কিন্তু রাজশাহী, চট্টগ্রাম এইগুলোতে খুব খুব পরিমাণে কি হয়? প্রশ্ন রিপিট হয়। তো তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো তোমার নখদর্পণে নিয়ে আসতে পারো, তুমি যদি সেগুলো একদম মুখস্থ রাখতে পারো বা একদম তোমার কি ব্রেনের মধ্যে গেঁথে রাখতে পারো, তুমি ঢাকা ভার্সিটিতে চান্স না পেলেও অন্যান্য ভার্সিটিতে ঠিকই তুমি চান্স পাবো। কেন চান্স পাবা? কারণ বিগত সাল থেকে হিউজ পরিমাণে একটা ওরা কি করে, প্রশ্ন রিপিট করে থাকে। এবং তারপরে যদি দেখো লেখক পরিচিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখক পরিচিতি অনেক ভালো প্রশ্ন আসে, আবার চট্টগ্রাম ভার্সিটিতেও দেখা যায় যে লেখক পরিচিতি থেকে অনেক বেশি প্রশ্ন করে থাকে। তো তুমি যদি এখন থেকে এইগুলো ভালো করে পড়ো, তাহলে কি হবে? ঢাকা ভার্সিটির পাশাপাশি অন্যান্য ভার্সিটির প্রিপারেশনটা তুমি কি ভালো মতন নিতে পারবা। তো তোমাকে কি করতে হবে? বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে। এরপর আসলো কি, দ্বিতীয় নম্বরে আসলো ব্যাকরণ অংশ। দ্বিতীয় নম্বরে কি? ব্যাকরণ অংশ। এই ব্যাকরণ, যাই হোক, আমার ব্যাকরণ অংশের ক্ষেত্রেও তুমি কি করবা? ধরো 1 ঘন্টা সময় নিলা। দেখো, তোমাকে এখন 1 ঘন্টা সময় নিতেই হবে। হ্যাঁ, তুমি যদি ওভার স্মার্ট হও, খুব ভালো মতন পড়াশোনা করতে পারো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সবার ক্ষেত্রে তো সব না। দেখা যায় যে এই অ্যাডমিশন টাইমেই মানুষ কি বেশি একটু সিরিয়াস হয়ে যায়। তো তুমি ধরো 3 থেকে 4 ঘন্টা সময় দিলা, ওখানে তিন তিন ঘন্টা সময় দিলা, এভারেজ 10 ঘন্টা পড়াশোনা করো, মানে ভদ্র ছেলের মতো, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। তো দেখো, বাংলা ব্যাকরণ অংশের ক্ষেত্রে তুমি কিভাবে পড়বা।
আগে কি করবা, টপিক গুলো ভাগ করে নিবা। অর্থাৎ তোমাকে প্রশ্ন ব্যাংক দেখে সেটা অ্যানালাইসিস করতে হবে যে তোমার কোন টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো আগে পড়ো। আগে পড়লে কি হবে যে তোমার যে সব প্রথমে তুমি যেহেতু পড়ছো সেহেতু তোমার কি মনে থাকার সম্ভাবনা বেশি থাকবে। যার কারণে তোমাকে কি করতে হবে, টপিকগুলো ভাগ করে নিতে হবে। ঠিক আছে, এই টপিকগুলো ভাগ করবা। ভাগ করার পরে তারপর কি করবা, গুরুত্বপূর্ণ তো বাছাই করলা, তাহলে টপিকগুলো ভাগ করবা, গুরুত্বপূর্ণ টপিক কোনটা সেটা ভাগ করলা। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে, ওই বইটা খুব ভালোভাবে কি করবা, অনুশীলন করবা, সেটা বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, যে কিভাবে প্রশ্ন করছে এবং ওই প্রশ্নে বা ওই উদাহরণটা আমার কোন সূত্রের সাথে কোন কিভাবে কানেক্টেড হয়েছে সেটা আগে বোঝার চেষ্টা করবা। কারণ কি তোমার, আমি কিন্তু আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে দেওয়া হয়েছে মেন বই ছাড়া কোনো প্রশ্ন আসবে না। তো সো তুমি যদি নবম দশম শ্রেণীর উদাহরণগুলো পড়ো এবং তার সূত্রগুলো পড়ো, সেই সূত্রগুলো পড়ে যদি তুমি এই তোমার দ্বাদশ শ্রেণীর বইয়ের প্রথম পত্র বই পড়ে ওখান থেকে তো তুমি যদি ব্যাকরণ অংশ খুঁজে বের করতে পারো, তাহলে মনে করবা যে তোমার জন্য চান্স নিশ্চিত। কারণ তুমি বুঝতে পারতেছো যে প্রশ্নটা কোথা থেকে আসছে এবং কোন সূত্র অ্যাপ্লাই করছে। তো সো তোমাকে আগে কি করতে হবে, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা ভালো করে পড়তে হবে। এবং যখন তুমি প্রথম পত্র পড়বা, সেই প্রথম পত্রের সাথে মেলানোর চেষ্টা করবা। যেমন ধরো অপরিচিত গল্পে গজানন একটা শব্দ আসে, তাহলে গজ আনন যার, এটা কিন্তু একটা ব্যাকরণ শ্রেণীর অংশ। তো তুমি যদি এইটাকে নবম দশম শ্রেণীর ব্যাকরণ শ্রেণীর সাথে রিলেট করতে পারো, তাহলে তোমার চান্স কে আটকায় তুমি বলো। তো এইবার দেখো কি আছে, বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেইগুলো সমাধান করবা। আমি আবারও বলছি, তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো মানে শুধু মুখস্থ করবা না, আগে তুমি প্রশ্ন দেখবা, সেই প্রশ্নটা কোন সূত্রের সাথে রিলেট আছে সেটা আগে বোঝার চেষ্টা করবা, তারপর তুমি উত্তর করার চেষ্টা করবা। দেখবা কি হবে, প্রথমত তোমার হয়তোবা অনেক টাইম লেগে যাবে, কিন্তু কিছুদিনের মধ্যেই তোমার ব্রেন সেগুলো ক্যাপচার করে তোমার জ্ঞান ভান্ডারটা অনেক বেশি হয়ে যাবে। তখন অন্যান্য যখন পড়তে যাবা, তখন মানে তোমার সহজভাবে তুমি বুঝতে পারবা কোথা থেকে কিভাবে প্রশ্ন আসছে। আর আমি তোমাকে আবারও বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও তোমার প্রশ্ন রিপিট করে না, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের পরীক্ষায় অনেক প্রশ্ন রিপিট হয়। তাহলে এই যে বিগত সালের যেসব প্রশ্ন আছে ওইগুলো গুরুত্বপূর্ণ, এইগুলো যদি তুমি পড়ো অন্যান্য ভার্সিটিতেও তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আমার কি আছে, আমি বলছি যে প্রথমে দেখো এখানে বলছো না 1 ঘন্টা সময়ের কথা, তুমি 1 ঘন্টা সময় দাও ভাই। আগে 20 মিনিট দাও, তারপর 5 মিনিট ব্রেক নাও, আবার 20 মিনিট দাও, তারপর আবার 5 মিনিট ব্রেক নাও। এভাবে করলে দেখবা যে তোমার অসহ্য লাগছে না, বিরক্তিও আসছে না, পরে একটা মনোযোগ আসছে। আর আমি বলবো সবসময় খাতা কলম রাখবা, কি হবে তোমার ব্রেনটা ঠান্ডা থাকবে। কারণ তুমি যখন লিখবা তখন তার দ্রুত লিখবা না, তুমি যখন লিখতেছো তোমার ব্রেনটা সতেজ ভাবে কাজ করছে, কিন্তু তুমি যখন পড়ো তখন কি হবে, এইটা হচ্ছে খুবই একটা খারাপ কাজ হয়, তোমার ব্রেনে ইফেক্ট করে। কিন্তু যখন লিখবা আস্তে আস্তে লিখবা, সব মনে থাকবে। তো এই যে ব্যাকরণ শ্রেণী, তুমি এখানে 5 থেকে 8টার মতন কি প্রশ্ন কমন পেতে পারো। আমরা বাংলাকে যে 4টা ভাগে ভাগ করছিলাম, তার মধ্যে একটু টেকনিক্যালি পড়ার জন্য আমরা 4টা ভাগে ভাগ করলাম। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে 2টা ইতিমধ্যে শেষ করছি এবং শেষের দিকে আমরা 3 নম্বর আমরা কি পাচ্ছি, বিরচন অংশ। এই বিরচন অংশটা কি, মুখস্থ পড়া। এক কথা কি, মুখস্থ পড়া। এখান থেকেও কিন্তু বিগত সালের প্রশ্ন ব্যাংক যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে কি 3 থেকে 4টা এরকম প্রশ্ন প্রত্যেকবার দিয়েই থাকে। তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আমি কিচ্ছু বলবো না, এই ক্ষেত্রে শুধুমাত্র তোমাকে মুখস্থ করতে হবে, লিখতে হবে, মুখস্থ করতে হবে, লিখতে হবে। এইভাবে যদি করো তাহলে দেখা যাচ্ছে কি বাগ এই বিরচনের অংশের মধ্যে কি আছে, তুমি দেখো বাগধারা আছে, তারপর আমরা কি পাই, বিপরীত শব্দ পাই, তারপরে আমরা পাই হচ্ছে এক কথায় প্রকাশ, এরপর আছে পারিভাষিক শব্দ, এরপর আছে শুদ্ধ অশুদ্ধ, হ্যাঁ, তারপর আছে সমার্থক শব্দ। এইগুলো কিন্তু মূলত তোমার মুখস্থের বিষয়। তো দেখা যাচ্ছে কি তুমি যখন এটা মুখস্থ করতে যাবে তখন তোমার অসহ্য লাগবে, বিরক্ত লাগবে, একটু বোরিং ফিল হবে। সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি একটা বেছে নাও যে আজকে আমি বাগধারা পড়বো হচ্ছে 50টা। এই 50টার ক্ষেত্রে তুমি প্রথমে আগে 10টা পড়ো বা তুমি আগে 5টা পড়ো, সেই 5টা পড়ে লেখো, তারপরে আবার তুমি কি করো, আর 5টা ধরো। এইভাবে যখন তুমি দেখো 25টা শেষ করলা, তখন তুমি 5 মিনিট বা 10 মিনিটের একটা ব্রেক নিলা। এই ব্রেক নিয়ে আবার তুমি কি করবা, শুরু করে দেবা। তো এইভাবে তুমি যদি পড়ো তখন দেখবা তোমার ব্রেনে ক্লান্তি আসবে না, বোরিংও লাগবে না,
বরঞ্চ তোমার পড়াটা আরো সুন্দরভাবে গুছিয়ে ওঠা সম্ভব। আমি আবারও বলছি, তোমাকে আগে ধৈর্য ধরতে হবে এবং পরিকল্পনা থেকে কখনোই তোমার কি করা যাবে না, দূরে সরে যাওয়া যাবে না। তোমার পরিকল্পনা যেটা সেইভাবে তোমাকে আগাইতে হবে। তারপরে যদি আমরা যাই লিখিত অংশের ক্ষেত্রে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পেতে চাও, সেই ক্ষেত্রে ভালো একটা মার্ক তোলার সম্ভাবনা থাকে কিন্তু বাংলাতে। কিন্তু আমরা বাংলাতে অবহেলার কারণে বা বুঝে না পড়ার কারণে বাংলাতে ভালো মার্ক তুলতে পারি না। আমরা কি করি, সাধারণ একটু মানে দেখে যাই। এটা কখনোই আর করো না। এই ক্ষেত্রে আমরা শেষের ক্ষেত্রে আমরা দেখি লিখিত অংশ। এই লিখিত অংশ তুমি কি করতে পারো, 30 মিনিট তোমার বরাদ্দ, কত, 30 মিনিট। 30 মিনিট তুমি বরাদ্দ করবা প্রত্যেক দিন। এখন দেখো তোমার হয়তো বা মনে করছো যে না আমি বাংলা তো পারি, লিখতে পারবো। এইভাবে করতে না করতে কি হয়, শেষ হয়ে যায়, টাইম শেষ হয়ে যায়, তুমি আর কখনো প্র্যাকটিসে বসতে পারো না। তাই আমি মনে করি তুমি প্রথম দিন থেকে বা প্রথম থেকেই তুমি 30 মিনিট ব্যয় করো লিখিত অংশের জন্য। তুমি কি করবা, যে লিখিত অংশের ক্ষেত্রে যে তুমি বিগত সালের প্রশ্নগুলো দেখলা, কিভাবে প্রশ্ন আসছে সেইগুলো একটু ভালো মতন সলভ করবা। বা তুমি একটা কবিতা থেকে একটা মানে একটা লাইন নিলা, সেটার একটা ব্যাখ্যা করার চেষ্টা করবা। এই ক্ষেত্রে কি হবে, একসাথে তিন কাজ হবে। সেটা কি, যে তুমি ব্যাখ্যাটা ভালো মতন করতে পারছো কিনা সেটার একটা বিচার হবে, এবং এই সাথে তুমি তোমার হাতের লেখা সুন্দর করতে পারবা। এবং সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, পরীক্ষার সময় আমরা দেখে থাকি যে স্টুডেন্ট ভালো মতো সবই পারে, কিন্তু কি ব্যাট করতে পারে, বল করতে পারে, সবই পারে, কিন্তু ছক্কাটা মারতে পারে না। কারণ কি জানো, যে তুমি যে এই যে লেখালেখির অভ্যাসটা করো নাই, যার কারণে তুমি তোমার নির্দিষ্ট টাইমের মধ্যে তুমি সেটাকে মানে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারো নাই। তাই আমি মনে করি তুমি যদি প্রথম থেকেই 30 মিনিট করে চর্চা করো এবং সেগুলো আস্তে আস্তে দেখবা ডেভেলপ হবে এবং তোমার হাতের লেখাটাও দ্রুত হবে। যার কারণে বলছিলাম এক ঢেলে তিন পাখি মারো, দুই পাখি না। এরপরে আমরা কি করব, এই লিখিত অংশের জন্য আমরা দেখতে পাই যে একটি পাঠের মূল ভাব তুমি দেখতে পারো, সেটা একটু লেখার চেষ্টা করবা। যে তুমি একটা গল্প বা পড়লা বা পদ্য পড়লা, সেটা তুমি কি বুঝলা সেটা একটু লেখো। তারপর কি আছে, কবিতার উদ্ধৃতি, মানে কবিতার যেসব লাইনগুলো থাকে সেই লাইনগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করবা। এতে কি হবে, তোমার ব্রেনটা আসলে খুলবে, মানে ব্রেনটা কাজ করার একটা মানে জায়গা পাবে। তুমি যদি এখন না কাজ করো, তুমি পরীক্ষার খাতে যা কি করবা। অর্থাৎ তোমার যদি যুদ্ধের আগে যদি প্রস্তুতিটা যত বেশি নিবা বা যত ভালো করে নিবা, তোমার যুদ্ধের মাঠে বা ময়দানটা তত তোমার জন্য সহজ হবে। কিন্তু তুমি সারা জীবন পড়লা না, বললা যে আমি বাংলা পারি খুব, কিন্তু বাংলা পরীক্ষার দিন যা তুমি কি করবা, টাইম ম্যানেজমেন্ট, তুমি কি করবা, টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না। আর তুমি তোমার বুদ্ধিতে বুঝে উঠতে পারবা না যে কি লিখবো কি লিখবো না। হুম। তো এই ক্ষেত্রে আমরা কি করি, উদ্বৃত্ত সংলাপ ব্যাখ্যা করতে পারি গদ্য বা উপন্যাস, নাটক থেকে। এরপরে দেখা যাচ্ছে কি, যে লেখক পরিচিতি বা মিলকরণ, যেমন দেখা যাচ্ছে গদ্য থেকে আসতে পারে, কবিতা থেকে আসতে পারে, বা ব্যাকরণ থেকে আসতে পারে, ব্যাকরণ ভিত্তিক। এবং এছাড়াও দেখা যাচ্ছে আমরা যেসব সারাংশ পড়ি বা সারমর্ম পড়ি, দেখো এখানে আমি লিখছি যে তুমি কি করতে পারো, সারাংশ পড়তে পারো, সারমর্ম এগুলো লেখালেখি করতে পারবেন। সেক্ষেত্রে বানান শুদ্ধি আছে, প্রমিতকরণও রয়েছে। এবং সবচেয়ে বেশি আমি মনে করি যেটা, সেটা হচ্ছে অনুবাদকে গুরুত্ব দেওয়া। তোমার দেখো যে বিভিন্ন বাজারে বিভিন্ন বইয়ে থাকবে হয়তো বা শেষের দিকে দেখবা যে অনুবাদ দেওয়া আছে, ওই অনুবাদগুলো একটু চর্চা করবা। আর আমি মনে করি বিগত সালের যদি প্রশ্নগুলো তুমি অ্যানালাইসিস করো, তুমি বুঝতে পারবা কোনগুলো পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না। তো এই ছিল আমাদের হচ্ছে তোমার বাংলা কিভাবে প্রিপারেশন নেব তার একটা রোড ম্যাপ। আমি আবারও বলছি, তোমার আগে এইভাবে ভাগ করে নাও আর এইভাবে সেটার রাস্তায় থাকো। একদিনে 40 কিলোমিটার হাঁটার দরকার নাই, তুমি 20 কিলোমিটার হাঁটো, 4 দিনে দেখবে 80 কিলোমিটার হাঁটছো, তার অর্থাৎ তুমি 4 মাসে দেখবে যে তোমার পড়া কমপ্লিট। আর কিছু দরকার নাই। কিন্তু আজকে যদি মনে করো যে না আজকে আমি সব খেয়ে ফেলবো, দেখবে বদহজম হয়ে যাবে। তো এইভাবে মনস্থির করো, ধৈর্য ধরো, ফোকাস রাখো, ইনশাল্লাহ তোমার হবে। তারপরে আচ্ছা যাই হোক, এখন শেষ মুহূর্তের কথা হচ্ছে, আমাদের তোমাদের যে সহযোগিতা করার জন্য আমরা যে কোর্সটা চালু করছি, সেই কোর্সটার নাম হচ্ছে বি ইউনিট অ্যাডমিশন সাকসেস ব্যাচ 1.0। তো এই আমাদের কোর্সে কি থাকছে দেখো, আমাদের কোর্সে থাকছে বাংলা ক্লাস হচ্ছে 20টা। কয়টা ক্লাস, বাংলা ক্লাস 20টা, যেটা হচ্ছে তোমার 1.5 থেকে 2 ঘন্টা করে তোমার ক্লাস নেব। আর এখানে একটা পাখিও বাদ যাবে না, আসল কথা। তারপর দেখা যাচ্ছে কি, যে তোমার ইংরেজি ক্লাসে রয়েছে 30টা ক্লাস। কয়টা ক্লাস, 30টা ক্লাস। এবং জিকে ক্লাসে রয়েছে হচ্ছে তোমার 20টা ক্লাস। দেখো অনেকগুলো কিন্তু ক্লাস, মানে তোমার যতটা ক্লাস দরকার আমরা ততটা ক্লাস দিচ্ছি। এবং আমি আমাদের এই কোর্সটাতে তুমি যদি ভর্তি হও, আমি তোমাকে কথা দিচ্ছি বা আমি তোমার দায়িত্ব নিয়ে আমি আমরা তোমাদেরকে পড়াবো, যেভাবে তুমি কি করতে পারো, পথভ্রষ্ট না হয়ে একটা লাইনে থেকে, আমাদের গাইডলাইনে থেকে একটা জায়গায় চান্স পাও।
তোমার কি লক্ষ্য কি? একটা জায়গায় চান্স পাওয়া। ইনশাল্লাহ আমরা সেটা তোমার দেখাই দেব। এরপরে দেখো কি আছে, মৌলিক জিকে ক্লাস নিচ্ছে আমরা কি 3টা মৌলিক জিকে ক্লাস হবে এবং সাম্প্রতিক তথ্য ক্লাসে থাকবে কয়টা? 2টা থাকবে। এবং বাংলা রিটেনের জন্য থাকবে কিন্তু 5টা ক্লাস, অনেক বড় ক্লাস থাকবে। তোমাদেরকে ওখানে খুঁটিনাটি সবগুলোই আমরা কি তুলে ধরবো এবং তোমরা যেটা বুঝতে পারছো না সেটার ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের সাথে যদি তুমি থাকো, তুমি আরো পাচ্ছ কি ইংরেজি রিটেন ক্লাসের জন্য 5টা ক্লাস পাচ্ছ এবং প্রত্যেকটি ক্লাস শেষে তুমি পাচ্ছ একটা লেকচার শিট এবং সেই শিট দেখে বা পিডিএফ আকারে তোমাদেরকে দেব এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে যা তোমার এই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে খুবই প্রয়োজন। এবং শিট ভিত্তিক তোমাদের মডেল টেস্ট নেওয়া হবে, অর্থাৎ তোমাদেরকে লেকচার শিট ভিত্তিক আমরা পড়াবো এবং সেখান থেকে তোমরা তো প্রত্যেকদিন ক্লাস বাই ক্লাস নেওয়ার পরে তোমাদের একটা পরীক্ষার ব্যবস্থা হয়, তাই না? তারপরে তোমাদের একটা দক্ষ যজ্ঞ হবে। সে যজ্ঞ হবে কিসের? সেটা কেমন? লেকচার শিট ভিত্তিক ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা। আর এটার ক্ষেত্রে তোমরা কি করতে, এটার জন্য তোমাদের কি করতে হবে? আমাদের এই তোমার অ্যাডমিশন সাকসেস 1.0 ব্যাচে ভর্তি হতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই ক্লাসটা শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর, ঠিক আছে? 20 সেপ্টেম্বর আমাদের ক্লাসটা শুরু হচ্ছে। এখন সবচেয়ে বড় কথার জন্য তোমরা যোগাযোগ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা এই নাম্বারে যোগাযোগ করতে পারো ভর্তি হওয়ার জন্য। এবং আমাদের ক্লাসটা শুরু হবে কবে? 20 সেপ্টেম্বর। এবং এই ক্লাসের বা এই অ্যাডমিশন যে কোর্সটা আছে এই কোর্সটার আমরা ফি নিচ্ছি। আগে ছিল কত? আমরা নিচ্ছিলাম হচ্ছে 2000 টাকা। এখন 2000 টাকা না নিয়ে আমরা তোমাদেরকে সুবিধার্থে আমরা 1000 টাকা করে দিছি। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে।